ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন বিজনেস টক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, নভেম্বর মাসে রপ্তানি খাত থেকে দেশে আয় এসেছে $4.7 বিলিয়ন, আর রেমিটেন্সের মাধ্যমে এসেছে $2.2 বিলিয়ন। সব মিলিয়ে এই মাসটিতে বৈদেশিক মুদ্রার মোট প্রবাহ ছিল $6.7 বিলিয়ন। অন্যদিকে আমদানি বাবদ ব্যয় হয়েছে $6 বিলিয়ন মতো, ফলে ডলার উদ্বৃত্ত ছিল $0.7 বিলিয়ন। চলতি ডিসেম্বরে সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার আয় ছাড়িয়ে যেতে পারে $7.5 বিলিয়ন। এর বিপরীতে ব্যয়ের প্রাক্কলন ধরা হচ্ছে $6 বিলিয়ন মতো। এতে $1 বিলিয়ন বেশি উদ্বৃত্ত থাকার আশা করা হচ্ছে। সাম্প্রতিক ডলারের বাজারে উল্লেখযোগ্য কোনো চাহিদাও তৈরি হয়নি, অথচ গত এক মাসের ব্যবধানে ডলারের দাম লাফে লাফে বেড়ে 128 টাকা ছাড়িয়ে গেছে। এটাকে অযৌক্তিক বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে রেমিটেন্স কেনে অসুস্থ প্রতিযোগিতা, ডলারের দাম নির্ধারণে অ্যাগ্রিগেটর এক্সচেঞ্জ হাউসগুলোর আধিপত্য এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারে বাংলাদেশ ব্যাংকের নমনীয়তা প্রদর্শনের নীতির সুযোগ নিয়ে কিছু মার্কেট প্লেয়ারের কারসাজির কারণে অস্থিরতা দেখা দিয়েছে ফরেক্স মার্কেট বা বৈদেশিক মুদ্রা বাজারে। বাজার বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এভাবে ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি নির্ভর নিত্যপণ্যের দাম বেড়ে যাবে, ব্যাহত হবে উৎপাদন, চ্যালেঞ্জে পড়বে আসন্ন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রচেষ্টা। এমন একটি বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আবারও ডলারের বাজার অস্থিরতা, কারণ ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক শাহেদুল ইসলাম হেলাল, BISS এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, এবং অনলাইনে যুক্ত আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO সৈয়দ মাহবুবুর রহমান। যাচ্ছি মূল আলোচনায়। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। গত নভেম্বরে ডলারের বিনিময় হার ছিল 122 থেকে 123 টাকা। হঠাৎ এমন কি ঘটলো যে ডলারের দাম 128 টাকায় গিয়ে ঠেকলো? না, ধন্যবাদ। আসলে এটা নিয়ে আমাদের সবারই একটা এখন অস্থিতিশীল অবস্থা চলছে এবং আমরা সবাই উদ্বিগ্ন। বাট একটা গুড পার্ট হচ্ছে, যেটা হয়তো চলে গেছিল 27-28, সেটা আপনি দেখবেন যে গত 2-1 দিনে কিন্তু কমে এসছে, 123-24 চলে এসছে। আপনি অনেকটা কারণটা কিন্তু অনেকটাই বলে ফেলেছেন। আসলে যেটা হয়েছে যে আমাদের তো আপনি জানেন, যখন এই সরকার টেক ওভার করে, যে এই মুখ পরিবর্তিত পরিস্থিতিতে, তখন বেশ কিছু ওভারডিউ ছিল, বিশেষ করে সরকারি ব্যাংকের প্রায় $2.5 বিলিয়ন, এবং সাথে সাথে প্রায় অনেকগুলো ব্যাংকেরও কিন্তু অনেক ওভারডিউ পেমেন্ট ছিল উইথ দ্য আপনার যে করেসপন্ডেন্ট ব্যাংকগুলো, যেগুলো আসলে ইম্পোর্ট লায়াবিলিটিস। এবং আপনি জানেন যে যেহেতু আমাদের দেশকে ডাউনগ্রেড করা হয়েছে, আউটলুককে নেগেটিভ করেছে আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সিস, সেক্ষেত্রে আমাদের একটা উদ্দেশ্য ছিল, যে একটা অবজেক্টিভ ছিল, যেটা সেন্ট্রাল ব্যাংকের সাথে কথাবার্তা হয়েছিল, যে আমরা চেষ্টা করব অন্ততপক্ষে আমাদের দিক থেকে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আমরা আমাদের ইম্পোর্ট পেমেন্টসগুলো আমরা সময় মতো পেমেন্ট করে দেবো, যাতে করে আমরা যেন স্টাবলিশ করতে পারি একটা ফ্যাক্ট যে বাংলাদেশি ব্যাংকগুলো তার যে দায় আছে সেটা সময় মতো পরিশোধ করছে। ওই একটা কারণ ছিল, যার জন্য সেটা মোটামুটি সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলতে পারি। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন যে আজকে $2.5 বিলিয়ন হয়তো 3-4 লক্ষতে নেমে এসছে। এবং অন্যান্য এর সাথে সাথে কিন্তু আপনি জানেন যে সারের এলসি হয়েছে, আপনার রোজাকে সামনে রেখে বড় বড় এলসি হয়েছে, বেশ কিছু বড় বড় এলসি কিন্তু হয়েছে। এবং তার কারণে কিন্তু, এবং সমস্ত কিন্তু এলসিগুলো ছিল আপনার সাইট এলসি, যেহেতু আপনার ডলারের আপনার রেটের ডিভ্যালুয়েশনের কারণে এখন কাস্টমাররা চেষ্টা করছে যে সাইট এলসি করার জন্য, এবং সেই সব কারণে কিন্তু আপনার ডলারের উপর চাপ ছিল। আরেকটা যেটা আপনি বলেছেন, যে আসলে একটা এডিশনাল লেয়ার কিন্তু চলে এসছে, এটা হচ্ছে অ্যাগ্রিগেটর। এই অ্যাগ্রিগেটরগুলো করছে কি, এরা বড় বড় অ্যাগ্রিগেটর, এরা ছোট ছোট যে সমস্ত এক্সচেঞ্জ হাউসগুলো আছে, সেই সমস্ত এক্সচেঞ্জ হাউসগুলোতে কিন্তু এরা ডলারগুলোকে পাইল আপ করে, কালেক্ট করে। তারা হয়তো কোনোখানে 124 দেয়, কোনোখানে 25 দেয়, কোনোখানে 125-55 একটা সিন্ডিকেট এবং মনোপলি করে রেখেছে। এক্স্যাক্টলি। এই যে আপনি সিন্ডিকেট কিংবা মনোপলির কথা বলছেন, তাহলে বাংলাদেশ ব্যাংক কি করছে, কিংবা যারা নীতি নির্ধারণী, যারা এগুলো দেখভাল করবে, আর দেশের আর্থিক খাত, তারা কি করছে? আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে পরে আবার আসবো। ধন্যবাদ আপনাকে, জনাব শাহেদুল ইসলাম হেলাল। ডলারের এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কি ধরনের অভিঘাত পড়ছে ব্যবসা বাণিজ্য এবং সার্বিক যে আমাদের নিত্যপণ্যের বাজারে? একটা তো হচ্ছে আনসার্টেনটি। মাহবুব যেটা বললেন, যে ইকোনমিক্স হিসাবে ডলারের কী কারণে এটা হয়েছে বলতে পারে, কিন্তু আমরা তো রেজাল্ট দেখতে চাই। আমার যদি ডলারের দাম বাড়ে, আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, কস্ট অফ প্রোডাকশন বাড়লে আমার প্রফিট কমে যাবে। আমার যে এখন যে বেতন বাড়ানোর যে চাপ আসছে,
ইনফ্লেশন হবে, বেতন বাড়ানোর আরও চাপ আসবে, তার মানে বোঝাটা কিন্তু মাল্টিপ্লাই করছে। তারপরে ডলারের দাম বাড়লে যেটা হবে যে আমাদের গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল এগুলির দাম বাড়বে। তো আমার তো কস্ট অফ প্রোডাকশনের প্রত্যেকটা কম্পোনেন্টেরই দাম বাড়বে। তো আমরা কিন্তু এই আনসার্টেনটিটাকে নিয়ে রিয়েলি ওয়ারিড। একটা জায়গায় যদি সেটেল হতো তাহলে যেমন আমরা অ্যাকাউন্টিংও করতে পারতাম, ঠিকভাবে প্রোডাকশনও করতে পারতাম। এখন তো আমাদের কস্টিং করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে। আর একটা জিনিস ওই যে ব্যাংকের উপরে যে ট্রাস্ট, মাহবুব সাহেব যেটা বললেন যে ওভারসিজ ব্যাংক, কিন্তু এখন আমাদের এলসি খুলতে একটা সময় ছিল যে নর্মালি আমরা এলসি খুলতে পারতাম, অ্যাড কনফার্মেশন লাগতো না। এখন কিন্তু অনেক সাপ্লায়ার বিদেশ থেকে আমাদের ব্যাংককে ট্রাস্ট করছে না যে পেমেন্টটা ঠিকভাবে পাবে না, সুতরাং আমাদের অ্যাড কনফার্মেশন দিতে হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বোঝা, 1% বোঝা। আরেকটা বড় ঝামেলা হলো যে যারা রপ্তানি করে ওর যদি ডলার থাকে আমদানি করা খুবই ইজি, কিন্তু ডলার কিনে আমদানি করাটা প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট, বিকজ প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু ডলারের স্কারসিটি আছে। রাইট, মানে এইগুলো আপনি কারণ দেখছেন। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে এখানে কোনো রকম থিওরি কাজ করে না। বাংলাদেশে আমরা এর আগেও দেখেন অনেক রকম আপনার মেকানিজম করা হয়েছে, কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, কিংবা বাজারকে অনেকেই বলেছে যে না বাজারকে নিয়ন্ত্রণ করা যাবে না, এটা ছেড়ে দিতে হবে। কিন্তু ছেড়ে দিলে তো কোনোদিনই আমরা কোনো ভালো কিছু দেখিনি, কিন্তু নিয়ন্ত্রণ করে তো ভালো কিছু দেখি না। মানে সেখানে মেকানিজমটা কি হতে পারে? কারণ এদেশে কিন্তু আমাদের যে যত কথাই বলুক আমাদেরকে বিশাল বড় অংশ ইম্পোর্ট করে আনতে হয়। আমাদের দেশের মানুষ, তাদের কিন্তু ইনকাম বাড়ছে না, কিন্তু প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই জায়গায় কিন্তু সরকারকে কিংবা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং এটা এতখানি একটি সেন্সিটিভ ইস্যু বাংলাদেশের জন্য, যেটাকে যতখানি আপনার গুরুত্ব দিয়ে দেখা দরকার ছিল, আমার মনে হচ্ছে বিগত বছরগুলোতে কিংবা এখন পর্যন্ত সেটাকে ততখানি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। ট্রু, কিন্তু আমরা আরেকটা জিনিস চাই যে যখন ডলারের দাম ধরেন 100, ভ্যাট ট্যাক্স একটা সার্টেন পার্সেন্টেজে থাকে, ডলার যত ডিভ্যালু করে ভ্যাট ট্যাক্স অত বাড়তে থাকে, তার মানে এই বোঝাটা কিন্তু ব্যবসায়ীদের উপর পড়ে। কারণ ওয়ার্কিং ক্যাপিটাল আলটিমেটলি এই বোঝাটা জনগণকে সত্যি শিওরলি আমার ওয়ার্কিং ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, আমি টাকা টানাটানিতে পড়ছি, ভোক্তার উপরে পড়ছে। এখানে হয়তো সরকার কোনোভাবে রেহাত দিতে পারে যদি ভ্যাট ট্যাক্সের পার্সেন্টেজটা না করে একটা ফিক্সড অ্যামাউন্ট করে যদি করতে পারে। কারণ আমরা বিশ্বের অনেক জায়গায় অনেক দেশেই দেখেছি যেখানে আপনার এই ডলারের রেটটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সেখানে 150-200 টাকা পর্যন্ত কিংবা 200-তে চলে গেছে, কিংবা অনেক বেশি ইনফ্লেশন হয়ে গেছে। তারা কিন্তু কেউ ভালো অবস্থায় নেই। না, আমরাও কেউ ভালো অবস্থা নেই। আমাদের তো থ্রেট হলো যে আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি চালাতে কিন্তু আমাদের 10%-এর মতো প্রোডাকশন অ্যান্ড প্রফিট ইনক্রিজ করতে হয়, কারণ আমার তো বেতন বাড়াতে হবে। তো আমার তো ওই সুযোগটা আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে, বিকজ আমার কস্ট অফ প্রোডাকশন দিন দিন বেড়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে পরে আমি আবার আসবো। ডক্টর মাহফুজ কবির, IMF এর বৈঠকের পর বৈদেশিক মুদ্রা হার নির্ধারণে আরও বেশি নমনীয় নীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের মতো একটি অদক্ষ এবং অব্যবস্থাপনার মার্কেটে এই নীতির অভিঘাত কেমন পড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এখন তো আমাদের অনেক শর্তের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আসলে IMF এর দিক থেকেও সহযোগিতা রয়েছে এবং তারা যে আমাদের যে পরবর্তী কিস্তি সেটা পরিশোধ করবে সেটা কিন্তু বলেও দিয়েছে। কিন্তু একই সঙ্গে এই যে রিফর্মের যে এজেন্ডাগুলো আছে, বিশেষ করে যে ফাইন্যান্সিয়াল সেক্টরে, তো সেগুলো আমাদের পরিচালনা করতে হবে। আমাদের একটা কমিটমেন্ট ছিল কিন্তু যে আমরা এই যে একটু নমনীয় মুদ্রানীতির দিকে যাব, মুদ্রা বিনিময় হারের দিকে যাব। তো সেইটাতে আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখন ক্রলিং পেগে যেটা হলো যে 117 টাকা পার ডলার, সেটা আবার কি বলে দিল যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে, যে 123 টাকার বেশি করে আসলে এক্সচেঞ্জ হাউসগুলো কিনতে পারবে না। তার কারণ যেটা হচ্ছিল যে প্রথমে যে কথা হলো যে আসলে তারা অনেক বেশি রেটে কিনছিল এবং এইটাই আসলে অস্থিরতা তৈরি করেছে। যে প্রথমে শুনলাম যে 127.5, 128-এর বেশি হয়ে গেছে, এবং সেটা কিন্তু মানে খুব রিকলেস হয়ে যাচ্ছিল, যেটা 130-এর উপরে চলে যেত। কিন্তু এখন যাই হোক, মানে কিছু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি যে এটা অ্যাড হোক একটা ম্যানেজমেন্ট। তো এখানে এটা অন্তত 6 মাসের মধ্যে কোনো রকমের আনস্টেবল সিচুয়েশন হবে না, এরকম একটা পলিসি নেওয়া দরকার। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে আমাদের কিন্তু ফরেন এক্সচেঞ্জ কিন্তু আসছে, মানে বিশেষ করে যে প্রথম 21 দিনে আমরা দেখলাম যে $2 বিলিয়ন কিন্তু এসছে রেমিটেন্স। এই দিক দিয়ে আমাদের আবার এক্সপোর্টের অবস্থাটাও কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে। আবার ওই দিক দিয়ে বিশ্ব ব্যাংক, ADB, আবার IMF সবাই কিন্তু আবার টাকা দিচ্ছে আমাদেরকে। তো যার ফলে এক ধরনের পজিটিভ কিন্তু আউটলুক তৈরি হওয়ার কথা, সবার মধ্যে কনফিডেন্স আসার কথা। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এমন অবস্থা যে এটা মানে প্রচণ্ড রকমের আশ্চর্য একটা অবস্থা দেখলাম আমরা। এখন বাইরের থেকে যেটা করা হয় সেটা যে একেবারে কন্ট্রোল করা যাবে না বিষয়টা এরকম নয়।
মানে আমাদের যতগুলো চ্যানেল রয়েছে প্রত্যেকটা জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের খুবই শক্ত একটা ব্যবস্থাপনা থাকা উচিত। তো সেই জায়গাতে কিছুটা ব্যর্থতা আমি দেখতে পাচ্ছি। তবে যেটা কাজ করেছে যে না 123 টাকার কথা বলেছে, সেটাকে আরেকটু আবার কমে নিয়ে আসা হোক, যেহেতু এখন আবার কমে গেছে দাম। তো এইভাবে করে করে কিন্তু আস্তে আস্তে আবার সেই আমাদের যে 117 টাকার আশেপাশে হয়তো 120 টাকা 21 টাকার মধ্যে নিয়ে আসতে পারলে ভালো হয়। ইউনিকলি 100-110 টাকার মধ্যে না রাখতে পারলে পরে এই যে ইনফ্লেশন, এটাকে কোনোভাবে সরকার কমাতে পারবে না, একেবারেই নয়, পারবে না। এবং মানে শুরু থেকেই যে এই কেমন যেন একটা ছেড়ে দেওয়ার ব্যাপার ছিল, যে মার্কেটের এই বাংলাদেশে কিছু জিনিস আমাদের কিছু আপনার ব্যবসায়ী বলেন কিংবা কিছু এক্সপার্ট বলে থাকেন, ওনারা থিওরিটিক্যাল কথা বলেন, যেটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিগত দিনেও দেখেছি কোনোভাবে কার্যকর না। মার্কেটের উপর ছেড়ে দেওয়া উচিত। মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কথা বলে আজকে যে জায়গায় গেছে, আজকে কিন্তু কোনো জায়গায় কেউ সামাল দিতে পারছে না। জিনিসপত্রের দাম আকাশচুম্বী, কারণ ডলারের দামের সাথে সাথে আপনার এখানে তো আপনি প্রতিটা জিনিসই ইম্পোর্ট করতেছেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা আসলে এই যে কতগুলো জায়গা আছে বিশ্বাস করি বা মনে করি যে না ঠিক আছে মার্কেট চলবে মার্কেটের মতো করে, মানে আমরা বলছি মার্কেটের উপর ছেড়ে দিই। মার্কেটের উপর ছেড়ে দেওয়ার সাথে সাথে যে আরো যে মেকানিজমগুলো দরকার, মানে আর চারটা যে জায়গায় আপনার কাজ করতে হবে, সেগুলো নিয়ে কেউ কাজ করছে না। রেগুলেশনটা একটু ভালো হলেই কিন্তু এটা হতো, কিন্তু রেগুলেশনের জায়গাতে আমরা খুবই ডেফিসিয়েন্ট। মানে এই জায়গাতে আমাদের যেমন ব্যবস্থাপনাগত সমস্যা রয়েছে এবং একই সঙ্গে আমাদের দূরদর্শিতা এই জায়গাতেও ঘাটতি রয়েছে বলে মনে করছি। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি পরে আবার আসবো। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, ফরেক্স মার্কেটের অস্থিরতার পেছনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের ব্যাংকগুলোকে দায়ী করেছেন। অভিযোগ রয়েছে রেমিটেন্স সংগ্রহে ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণেই ডলারের বিনিময় মূল্য নতুন রেকর্ড গড়ল। কি বলবেন আপনি? এবং বিগত দিনে কিন্তু আমরা ব্যাংকগুলোকে এই কারেন্সি নিয়ে ব্যবসা করতে দেখেছি, যেটা তাদের জন্য একেবারে নিষিদ্ধ ছিল, যেখানে বাংলাদেশ ব্যাংকও কিন্তু চোখ বন্ধ করেছিল। কি বলবেন আপনি? না, এটা কিন্তু নিষিদ্ধ সেটা বলা যাবে না, বলা ছিল একটা নির্দিষ্ট মাপ। যেমন ধরুন বাই সেলের একটা সময় ছিল যে 1 টাকার বেশি আপনি প্রফিট করতে পারবেন না। সো এটা তো ব্যাংকে করতে হবে, বিকজ ব্যাংক ইজ টেকিং এ রিস্ক। সেটা তো আপনি করবেন কিন্তু নির্দিষ্ট মাত্রার মধ্যে। এখানে যে 1 টাকার বিষয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না। এখন এই ব্যবসা করতে দেওয়ার আমরা কিন্তু জানি যে আমরা এটা কন্ট্রোল করতে পারবো না, কারণ আমরা ব্যাংকগুলোকে বলবো যে বাবা তোমরা ভালো হয়ে যাও, তোমরা 1 টাকার বেশি লাভ করবে না, কিন্তু আমরা জানি যে তারা এই কথা শুনবে না। তাহলে আদৌ কি সেটা বলবো কিনা আমরা? না না, আপনি শোনেন একটা কথা, কি ব্যাংকগুলো যখন নর্মাল চলছিল একটা সময় কিন্তু আমি বলি ব্যাংকগুলো 10 পয়সাও কিন্তু পারেনি, আপনার এক্সচেঞ্জে 10 টাকাও 10 পয়সাও আর্ন করতে পারেনি। আবার এটাও সত্যি কথা যে যখন আপনার 22-এর পরবর্তীতে যখন আমরা পুরো মার্কেটে একটা অস্থিতিশীল অবস্থা দেখলাম, আমরা দেখলাম বিভিন্ন ব্যাংক যখন আপনার ডলার পেমেন্ট করতে পারছিল না, মানে অল্প কয়েকটা ব্যাংক বাদে, তখন কিন্তু অবশ্যই ব্যাংকগুলো সেই সময় একটা অ্যাডভান্টেজ নিয়েছে, বিকজ সেই সময় ডলার মার্কেটে খুবই খারাপ অবস্থা ছিল। কিন্তু আপনি এখনকার সময়ের কথা যদি বলেন, যেটা আমি একটু আগে বললেন এবং যেটা আলোচকরা বলেছেন, যে দেখেছি যে আপনার বাংলাদেশ ব্যাংক তাদের চাওয়া মাত্র তাদেরকে যা চেয়েছে তারা সেভাবে ডলার সরবরাহ করেছে এবং সেটা তারা আটকে রেখে রীতিমতো ব্যবসায় লিপ্ত হয়েছে। আমরা তো প্রাইভেট ব্যাংকগুলোকে দেখেছি, এমনকি আপনারা কিন্তু গণমাধ্যমে পত্রিকাতে দেখবেন বেশ কয়েকটি ব্যাংকের নাম কিন্তু বড় অক্ষরে লেখা হয়েছে যারা দারুণভাবে এই অনিয়মগুলো করেছে। সেটাই এখন সেন্ট্রাল ব্যাংক গভর্নর বলেছেন যে আপনারা নির্দিষ্ট যে আপনারা যারা ব্যাংকগুলো আছেন তারা তাদের ইম্পোর্ট লায়াবিলিটিসগুলো ঠিকমতো পেমেন্ট করেন, আপনাদের পেমেন্ট করেন, কিন্তু আপনি এটা নিয়ে ট্রেড করতে যেন না, মানে আপনি অন্য একটা ব্যাংকে বা অন্য একটা কাস্টমার ওটা করতে যেন না। সেটা করার জন্য এবং সেই আদর্শ সেই নির্দেশনা যখন আসলো এবং ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক কয়েকটা ব্যাংকের সাথে বসার পরবর্তীতে কিন্তু এখন আপনি দেখেছেন যেটা কমে এসছে। আমার কাছে মনে হয় হয়তো আগামী মাস নাগাদ এটা কমে আসতে পারে। একটা কথা আপনাকে বলি, যেটা আলোচনা হয়েছে, আসলে কি আমরা 11 থেকে 21 এই 10-11 বছর আমরা আমাদের ডলারে কোনো ডিভ্যালুয়েশন করি নাই, সরি টাকা ডিভ্যালুয়েট করি নাই। আমরা কিন্তু খুব আমাদের একটা গর্ব ছিল আমাদের টাকা ভেরি স্ট্রং। আর হোয়াল যেখানে আমরা 14% করেছি 11 থেকে 21, ইন্ডিয়া গেছে 45 থেকে 75 টাকায়। আপনি চিন্তা করেন কীভাবে ওই গ্র্যাজুয়াল যদি ডিভ্যালুয়েশনটা হতো তাহলে কিন্তু আজকে এই অবস্থার মধ্যে পড়তাম না, আজকে হয়তো 1 টাকা বা 2 টাকা 4 টাকা হতো। সো উই হ্যাভ নট বিন এবল টু ম্যানেজ আওয়ার কারেন্সি ভেরি ওয়েল, সেটা কিন্তু মূল কারণ। এখন যেটা হয়েছে হঠাৎ করে 40% ডিভ্যালুয়েশন হয়েছে, বিকজ এখন যে অবস্থার মধ্যে আমি পড়েছি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ডেফিসিট হয়ে গেছে, কারেন্ট অ্যাকাউন্টটা ডেফিসিট থাকতেই পারে। ওই সমস্ত কারণ আমরা আশা করছি যে আগামী সময় যে সমস্তগুলো হয়েছে এবং আমরা ক্রলিং পেগ নিয়ে কাজ করেছি, এখন যেটা সেন্ট্রাল ব্যাংকের কথাবার্তা হচ্ছে, IMF বলছে, এবং আমরা মনে করি আস্তে আস্তে এটা বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত। এবং আমি মনে করি হয়তো ইনিশিয়ালি একটু খারাপ হবে বা একটু আপনার ডলারের দামটা বাড়বে এগেন্স্ট টাকা, কিন্তু আস্তে করে আবার কিন্তু চাহিদা মাফিক
কমে আসবে। আপনি চিন্তা করেন 2004 সালে সম্ভবত আমরা যখন ফ্লোটেশন নিতে গেলাম, মার্কেট ফ্লোটিংয়ে গেলাম, তখন কিন্তু ইনিশিয়ালি কিন্তু টাকা লস্ট ইজ ভ্যালু। কিন্তু বাংলাদেশের বাজারের আচরণ তো কোনোভাবেই কোনো থিওরির উপর যায় না। এই যে ক্রলিং পেগ নিয়ে অনেক কথা হচ্ছে, ক্রলিং পেগকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং বলা হয়েছে যে না, এটাতে আপনার একটা দারুণ সাফল্য দেখা যাবে, কোনো কাজে আসেনি। ক্রলিং পেগ নিয়ে কিন্তু আমাদের একটা স্কেপটিজম ছিল, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ ব্যাংক চালু করেছে সেই জন্য একটা মাঝামাঝি রাস্তা ছিল। ক্রলিং পেগ কিন্তু কোথাও কিন্তু কোনো সাকসেস স্টোরি তেমন কিছু নাই, কিন্তু এটা আমরাও জানি এবং অথচ এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে যে আপনার রাইট রাইট, কিন্তু এটা হবে না এটা। এবং যার জন্য কিন্তু এখন আমি যতটুকু জানি সেন্ট্রাল ব্যাংক ইজ ওয়ার্কিং অন ইট, কীভাবে এটাকে মার্কেট ড্রিভেন করা যায়। মার্কেট শুনে আমরা ওপেন মার্কেট ইকোনমির কথা বলছি, আমরা এখন চিন্তা করছি আমরা মিডল ইনকাম কান্ট্রি হব। সেখানে আপনি যদি ওপেন মার্কেট না করেন, সাপ্লাই ডিমান্ড না করেন, হবে। আরেকটা যেটা কথা হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা, এই বাজার ব্যবস্থাপনা ঠিক করতে হবে। শুধুমাত্র ডলারের আপনি টাকার এই ডিভ্যালুয়েশন কতটুকু হবে না হবে সেটা না, কিন্তু আপনি বাজার ব্যবস্থাপনা ঠিক না করতে পারেন, ল অ্যান্ড অর্ডারকে ঠিক না করতে পারেন, তাহলে কিন্তু এরকম অবস্থা চলতেই থাকবে। আপনি কিছুক্ষণ বলছিলেন এবং আমাদের আলোচকরা বলছিলেন, আসলে ওই পার্টটা কিন্তু কাজ করার ব্যাপার আছে। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক না, কমার্স মিনিস্ট্রি এবং অন্যান্য রেলিভেন্ট মিনিস্ট্রি অলসো নিডস টু ওয়ার্ক, মানে একই সাথে, যাতে করে আমরা এটাকে কম রাখতে। লুক এট শ্রীলঙ্কা, তারা কীভাবে তারা মার্কেটটাকে ম্যানেজ করে, তারা 70% আপনার ইনফ্লেশন থেকে তারা নেগেটিভে চলে এসছে। তারা সেই আপনি চিন্তা করেন, তো তারা কিন্তু করতে পেরেছে বিকজ এভরিবডি ওয়ার্ক টুগেদার, সেন্ট্রাল ব্যাংক এবং অন্যান্য মিনিস্ট্রি। এবং টানা কয়েক মাস কিন্তু তারা নেগেটিভে আছে, ইনফ্লেশন নেগেটিভিটিতে আছে। এক্স্যাক্টলি। কেন হয়েছে? 70 থেকে নেমেছে, কিন্তু চিন্তা করেন 70 থেকে নেমেছে। অনেকে তো বলতে পারে শ্রীলঙ্কাকে উদাহরণ হতে পারে, হ্যাঁ হয়তো, হ্যাঁ স্মল ইকোনমি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের শিক্ষার ব্যাপার আছে, অনেক কিছু শিখতে পারি যে কীভাবে একসাথে কাজ করলে আমার মনে কাজ করতে, সেই দিকে কাজ করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। শাহিদুল ইসলাম হেলাল, ব্যবসা বাণিজ্য কিংবা অর্থনীতির সংকটে দেশের ব্যবসায়ীদের সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা আমরা বিগত দিনে দেখেছি, কিন্তু এখন সংগঠনগুলোর কোনো ভূমিকাই চোখে পড়ছে না। এর কারণ কি এবং কি সংকট তৈরি হচ্ছে এর ফলে? আমি ট্রেড বডিজ অনেক বছর যাবৎ করছি, মানে প্রায় 20 বছরের বেশি। একটা সময় ছিল যে আমরা ট্রেড বডিজ করতাম, বন্ধু তৈরি হতো, এখন কিন্তু শত্রু তৈরি হয়। যেখানে আপনি জয়েন করবেন দেখবেন যে শত্রু, মানে কি, মানে এই কালচারটাই বা বাংলাদেশ, এটা আমার মনে হয় এটা পলিটিক্স হ্যাজ এ লট টু ডু উইথ ইট। মানে পার্টি ওয়াইজ, পলিটিক্যাল ওয়াইজ, এখন ইলেকশন হলে 2টা প্যানেল হবে, 3টা প্যানেল হবে, ডিটিও যে আমাদেরকে কন্ট্রোল করে, ওদের ওই শক্তি নেই এখন। সংগঠন তো পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গেছে। হ্যাঁ, প্লাস হচ্ছে কি, ইলেকশন যখন হয়, ইলেকশনের আগে কোর্টে যায়, রিট হয়, একটার পর একটা রিট হয়। এমন 400-500 অ্যাসোসিয়েশন চেম্বার আছে যেটার কোনো প্রয়োজন নাই। একই সেক্টরে 10-20টা আস্তে আস্তে পলিটিক্যালি এগুলি দেওয়া হয়েছে। তো এটা থাকলে, এতগুলি অ্যাসোসিয়েশন থাকলে, মানে রীতিমতো ভোটার বানানো হয়েছে। হ্যাঁ, অনেক ব্যবসায়িক না অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়ে বসে আছে অনেক দিন যাবত। তো এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই অ্যাসোসিয়েশনদের নেগোসিয়েশন পাওয়ারটা একদম দুর্বল হয়ে যায়। আমরা কিন্তু ইভেন এফবিসিসিআই কখনো কিন্তু এনবিআর এর সাথে নেগোসিয়েশন করে কিছুই পায় নাই। এনবিআর যা দিয়েছে অতটুকুই পেয়েছে। তো আমি এমনি ওভারঅল ইকোনমির কথা, ডলারের কথা যখন বলেন, আমরা কিন্তু স্বপ্ন দেখছি না যে ডলার, আমাদের টাকা রিভ্যালু হবে, আরও রিভ্যালু হতে অলমোস্ট বাধ্য। কারণ এখন দেখেন গত 6-8 মাস অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বড় বড় ইন্ডাস্ট্রি। প্লাস যাদের আছে ওরাও কিন্তু আমদানি অনেক কম করছে, ক্যাপিটাল মেশিনারি প্র্যাকটিক্যালি ইম্পোর্ট হচ্ছে না। তা আমাদের এখন কিন্তু অন্যদিকে চিন্তা করতে হবে, যেটা আপনার চ্যানেলেই অনেক আগে আমরা আমার পণ্য, আমার দেশীয় পণ্যকে প্রমোট করা, আমাদেরকে এই বিলাসী পণ্য আমদানিকে কিভাবে নিরুৎসাহিত করা যায় এবং জনগণের কাছে যেতে হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই স্টুডিওতে একাধিকবার আপনাদের সাথে আলোচনা হচ্ছে, কিন্তু কেন যেন মনে হয় যেন আমাদের এগুলো কেউ কর্ণপাত করছে না, এবং এই কথাগুলো যেন কেউ শুনছে না, কিংবা তাদের প্রয়োজনই নেই এগুলো। আমরা এমনও জিনিস আমদানি করি যে জিনিসটা আমরা রপ্তানিতে শক্ত, ওই জিনিস আমরা আমদানি করি। তো যেহেতু আমার কাছে ডলারের অভাব, আমি এত কষ্ট করে ডলারটা আনি, একদম ইজিলি এটাকে উড়িয়ে দিই। তো এখানে কিন্তু মনোযোগ দেয়। এটা যদি করা হয়, ইভেন মিডিয়াতে আপনি দেখেন অন্য দেশের মিডিয়া আপনাকে কম্পিটিশনে ফেলে দিচ্ছে, আপনার প্রফিট মার্জিন কমিয়ে দিচ্ছে, সব ইন্ডাস্ট্রির বেলায় তাই হচ্ছে। আমার মনে হয় জনগণ ক্যান হেল্প মোর দেন দ্য বাংলাদেশ ব্যাংক। কেন আমাদের বাংলাদেশে এমন একটা
দোকান নাই যেখানে শুধু বাংলাদেশি পণ্য পাবো। আমি স্বপ্ন দেখতে চাই যে একটা মার্কেট হবে, বড় মার্কেট। আপনি বাজারগুলোতে যান, আপনি বসুন্ধরা মার্কেট থেকে যে কোনো মার্কেটে যাবেন, এমনকি মফস্বলের একটা গ্রামের বাজারেও গেলে দেখবেন ইন্ডিয়ান পণ্যে কিংবা চাইনিজ পণ্যে ঠাসা। কিন্তু আমি এটা কনফার্ম করতে পারি, আজকে যদি আপনি 100 টাকা নিয়ে বাজারে যান, যদি নিয়ত করেন যে আমি আমার টাকা দেশীয় পণ্যের উপর ব্যবহার করব এবং সেবার উপর ব্যবহার করবো, আপনি কিন্তু 100% জিনিস পাবেন। এমন কিছু নাই প্র্যাকটিক্যালি আমরা না করি, কিন্তু আমাদের ওই লোভটা যে বাইরের জিনিস ইয়ে করবো। জি না, কারণ এগুলো তো আসারও মানে এত সহজলভ্য হয়ে গেছে, এক্ষেত্রে যে পরিমাণ ট্যাক্স ভ্যাট বানানোর প্রয়োজন সেগুলো তো হচ্ছে না, বরং দেশীয় কাঁচামাল নিয়ে যারা কাজ করছে, দেশীয় পণ্য যারা তৈরি করছে তাদের উপর আরো বিভিন্নভাবে আপনার চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিগত দিনগুলোতে আগে যে প্রোটেকশন দিতে, এখন তো প্রোটেকশন দিতে পারেন না। ওয়ার্ল্ড ফ্রি ট্রেড অর্গানাইজেশনে ঢোকার পরে আগে তো আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে কিন্তু আমাদের অনেক তো কৌশল বের করাও আমরা দেখেছি। এত কিছু থাকার পরেও কিন্তু অনেক দেশে আছে সেখানে কৌশল তৈরি করেছে তারা। জি ধন্যবাদ আপনাকে ডক্টর মাহফুজুল কবির। দেশের মূল্যস্ফীতি যখন রেকর্ড পরিমাণ বেড়েছে এবং রোজার বাজার নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে, তখন ডলারের মূল্য বৃদ্ধি কতখানি গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? এখন এখানে সরকার যেটা একটা ভালো কাজ করেছে যে আসলে আমদানি শুল্কে ছাড় দেওয়া হয়েছে বেশ বড় আকারে, এবং একই সঙ্গে কিন্তু ওই যে দেশের ভিতরের যে অন্যান্য যে ট্যাক্স, আমরা তো দেখছি যে আমদানি শুল্কে ছাড় দেওয়ার পরেও ভোক্তারা আসলে সেটা এক্স্যাক্টলি আমার কথা সেখানেই, যে একদিকে হচ্ছে শুল্কে করে ছাড় দেওয়া হচ্ছে, আবার আমদানি কিন্তু অনেকটা সহজও করা হয়েছে। বিশেষ করে যে একেবারে জরুরি যে সমস্ত ভোগ্যপণ্য রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই যে এখানে এলসি খোলা এইটা কিন্তু সহজ করা হয়েছে। বিশেষ করে আমি বলবো যে চিনির ক্ষেত্রে বা যে ভোজ্য তেলের ক্ষেত্রে, তো এখন এটার তো একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকার কথা ছিল। হ্যাঁ, নতুন কিছু বেশ কিছু কিন্তু এটা হয়েছে, আপনার এলসি খোলা হয়েছে এবং অনেক যে বিজনেস কন্ট্রাক্ট সেগুলো হয়েছে। আমরা ধারণা করছি যে আগের বছরগুলো যেটা হতো, রোজা শুরু হতে হতেই কিন্তু তখন দেখা যেত একটা চরম মূল্যস্ফীতি। এই বছর আমার মনে হয় সেটা হবে না, কিন্তু ইমিডিয়েটলি একটা ইম্প্যাক্ট পড়ার কথা ছিল বা উচিত ছিল আসলে যে ব্যবসায়ীদের এই সুযোগে যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে এখনই বেশ কিছু আমদানি আমরা করে ফেলি। তো এটা হয়নি, বরং উল্টো যেটা হয়েছে যে বাজার থেকে ভোজ্য তেল উধাও হয়ে গেছে। তো সেগুলো এটা তো এক অরাজকতা, আমি মনে করি যে এটা মজুদ আইনের সম্পূর্ণ বিরোধী। এই জিনিসগুলো হচ্ছে, এবং একই সঙ্গে যে ডলারের দাম যেহেতু বেড়ে গেল এই সময়ের মধ্যে যেটা হয়েছে যে অনেকে কিন্তু আমদানি করেছেন, তো এখন যার ফলে আমদানি করা পণ্যের দামটা বেড়ে গেছে। তো এবং আমরা তো সব কিছুই প্রায় আমদানি করি, তো এই কারণেই আসলে মূল্যস্ফীতির উপর একটা চাপটা বাড়বে। এবং আমি মনে করি ডিসেম্বরে একটু আশা করছিলাম যে হয়তো কিছুটা মূল্যস্ফীতি কমবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এখানে খুব ভালো কিছু দেখা যাবে। ধন্যবাদ আপনাকে। ডলারের বাজার স্থিতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক, সরকারি বেসরকারি ব্যাংক এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কার কি ভূমিকা রাখার সুযোগ আছে, করণীয়? প্রথম কথা, সেন্ট্রাল ব্যাংক থেকে যেটা আমরা সবাই মিলে যে আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কীভাবে বাড়ানো যায় কাজ করতে হবে, আমাদেরকে এক্সপোর্টটা প্রমোট করতে হবে। আমরা এক্সপোর্ট কিছুটা বাড়ছে, কিন্তু আরও কিছু বাড়ানো যায় কিনা আমরা শুনতে পাচ্ছি এক্সপোর্ট বাড়ছে কিন্তু মার্জিন কমছে, সেখানে উই নিড টু ওয়ার্ক। এবং আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে ডাইভার্সিফাই করা, শুধু তাই না, আমাদের কিন্তু টাকাটা আনার ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে একটি বিশাল বড় চ্যালেঞ্জ রয়েছে, সেটা হলো মানে এটা কিন্তু প্রমাণিত যে প্রচুর ব্যবসায়ীরা তাদের এক্সপোর্টের টাকা বাংলাদেশে আনেনি, বাংলাদেশ ব্যাংকের কাছে লিস্ট রয়েছে। জি, এখন কাজ করতে হবে আমাদের সেটা নিয়ে। আশা করছি যে পরিস্থিতিতে আমরা অবস্থা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, কীভাবে এফডিআই বাড়াতে পারে, ইজ অফ ডুইং বিজনেসকে ইমপ্রুভ করতে হবে। এছাড়া কিন্তু অপশন নেই। আপনি ভিয়েতনাম আজকে এই জায়গায় গেছে বিকজ তারা অনেক এফডিআই আনতে পেরেছে। আজকে স্যামসাং ওখানে কি চিন্তা করে দেশটাকে পাল্টে ফেলেছে। আমাদের ইনফ্লেশনটা কন্ট্রোল করতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি এছাড়া পারবেন না। আমার যেটা একটু আলোচনা বলেন যে আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমিয়ে কীভাবে আমাদেরকে লোকাল সাবস্টিটিউট দিয়ে আমাদের ইউজ করে সেটা দেখতে হবে। আমাদেরকে রেমিটেন্সকে এনকারেজ করতে হবে। কীভাবে থাকেন আপনি লুক এট পাকিস্তানের যেরকম বাংলা ওদের ডায়াসপোরা আছে, মোটামুটি আমাদের কিন্তু সেম নাম্বার, ওদেরও প্রায় 1 কোটি থেকে 1 কোটি 20, আমাদেরও তো প্রায় 1 কোটি 20। পাকিস্তান প্রতি মাসে $3 বিলিয়ন মিনিমাম আনে, আর আমরা 2 থেকে ধরুন এই মাসে হয়তো একটু বেশি আশা করছি, 2 থেকে 2.5 বিলিয়ন আমরা হয়তো আনতে পারছি। ওরা কিন্তু 3 বিলিয়ন কনসিস্টেন্টলি 2 থেকে 3 বিলিয়ন। সো ওইখানে কাজ করতে হবে। আমাকে মনিটারি পলিসি অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করতে হবে, যে ইন্টারেস্ট রেট যেটা ইনফ্লুয়েন্স করে, যাতে করে আমার ফ্লো অফ ফরেন কারেন্সি বাড়াতে পারি। আরেকটা হচ্ছে আমাদেরকে ইনফর্মাল মার্কেটটাকে রেগুলেট করতে হবে। যদি আমি ইনফর্মাল ফরেক্স মার্কেটটাকে রেগুলেট করতে পারি, এইগুলো সবগুলি 7-8টা
কাজ যদি আমি করতে পারি একসাথে তার কাজ, তাহলে মনে হয় যে আমরা আমাদের এই যে আপনি যেটা বলছেন ফরেন এক্সচেঞ্জ পজিশনটাকে ওভারঅল ভালো করতে পারবো। তাহলে আমরা টাকার সাথে ডলারের একটা স্থিতিশীল অবস্থা আসবে, এবং যাতে করে ব্যবসায়ীরা একটা অনিশ্চিত সময় পার করবে যে আমি আজকে এলসি করলাম, কালকে আমার কত টাকা ডলার কিনতে হবে। এই অবস্থায় আমরা আশা করছি এই কয়েকটা স্টেপ নিলে আমরা আশা করছি আমাদের অবস্থা পরিবর্তন হতে পারে। ধন্যবাদ জনাব হেলাল। ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন ডলার সংকটে কাঁচামাল আমদানিতে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে এবং বাড়তি টাকা তাদের গুনতে হচ্ছে। এর থেকে বেরোনোর উপায় কি? মূলধনী যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানি নির্বিঘ্ন করতে কি ধরনের পদক্ষেপ আপনি প্রত্যাশা করছেন? রাইট নাও কিন্তু রপ্তানিতে আমদানিতে সবখানেই কষ্ট হচ্ছে, কারণ ব্যাংকে এত অনিয়ম হয়েছে, এখন এমনভাবে গলা চেপে ধরেছে ব্যাংকদেরকে, এখন ব্যাংকাররা সব সেন্ট্রালাইজ হয়ে গেছে। আমরা আগে যেসব ডকুমেন্ট দিয়েছি ওগুলিকে আবার রিভিউ করছে সবার, জেনুইন ক্লায়েন্টদেরও। একটা সময় ছিল যে আমরা রপ্তানি করতাম, রপ্তানির আগে আমার বায়ারকে কখনো লিখতো না, এখন করে কি আমি যদি রপ্তানি করি ডকুমেন্ট দিলে আমার বায়ারকে লিখে যে এটা ঠিক আছে কি না। এই যে প্রক্রিয়াগুলি কিন্তু দিন দিন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এইটা কিন্তু একটা বিরাট বাধা। এখান থেকে আমাদের বের হতে হবে, হয়তো আস্তে আস্তে বের হয়ে যাবে। আর ব্যাংক ইন্টারেস্ট তো এখন আস্তে আস্তে আউট অফ রেঞ্জ হয়ে যাচ্ছে, সো নতুন ইনভেস্টমেন্ট করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। তা আমি মনে করি যে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে, যেমন হস্তশিল্প থেকে শুরু করে, যেমন ভিয়েতনাম আর থাইল্যান্ড, এরা কিন্তু হস্তশিল্প দিয়ে কিন্তু বিরাট একটা ফরেন কারেন্সি আর্নিংয়ের একটা জায়গা তৈরি করেছে। যে আমাদের যে কাঁচামাল যেগুলি আছে আমাদের এখন মনোযোগ দিতে হবে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হলে কাঁচামাল ভিত্তিক, আমার যে কাঁচামাল দেশে আছে ওটা দিয়ে পণ্য বানিয়ে কি করে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনে যেতে হবে। ম্যাক্সিমাম, যেমন পাট আমাদের সম্পূর্ণ নিজস্ব দেশে, চামড়া, হ্যাঁ, এগুলিকে এনকারেজ করতে হবে। পাট শিল্প তো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, এটাকে কিভাবে সামনে নেওয়া যায় এদিকে চিন্তা করতে হবে। আর ব্যাংকারদের সাথে আগে ক্লায়েন্টদের যে সুসম্পর্ক ছিল, এখন কিন্তু দিন দিন ওই বড় বড় কিছু অনিয়মের কারণে কবে আসছে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, অ্যান্ড ব্যাংকিং প্রসেসটাও স্লো হয়ে যাচ্ছে এখন দেখছি। জি ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির। কেন্দ্রীয় ব্যাংকের নমনীয় নীতির সুযোগ নিয়ে যারা বাজারকে অস্থিতিশীল করেছে কিংবা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন, এবং বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে আপনার পরামর্শ কী? আমার প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের আসলে নমনীয় হওয়ার তেমন কোনো সুযোগ নেই, এবং যে অনিয়ম করবে তাকে ওই আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখেছি যে 2022 সালের যে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল, এরপরে যে অস্থিরতা শুরু হয়েছে এটার রেশ কিন্তু এখনও আছে। মানে তখন যারা অনিয়ম করেছিল 6টি ব্যাংক, তাদেরকেও যে তাদের ট্রেজারির হেডকে সরিয়ে দেওয়া হয়েছিল, 1 বছর পরে আবার তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। এই যে তখন কিন্তু তারা দেখতে পেয়েছে যে বড় রকমের অনিয়ম করলেও আর শাস্তি হয় না। এইটা একদিকে, অন্যদিকে হচ্ছে যে প্রচুর অর্থ পাচার হয়ে গেছে, এবং যারা বড় বড় ছিলেন, প্রথমে আমরা শুনলাম এই যে ছাত্রগণ অভ্যুত্থানের পরে যে তাদের সম্পদ বিক্রি করে সেখানে তাদের এই যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে, আলটিমেটলি তো কিছুই হলো না। এবং তারাও বুঝে ফেলেছে যে বড় বড় অনিয়ম করলে কিন্তু আসলে কিছুই হয় না। এখন যেটা হয়েছে তার মাসুল গুনতে হচ্ছে কিন্তু এখন ব্যবসায়ীদেরকে, তার কারণ তাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশনে বা যে কোনো ধরনের রেসিপ বা যে কোনো কিছুতে এখন এই যে নতুন নতুন যে পেপার হচ্ছে প্রত্যেকটা মনিটর করা হচ্ছে। এখন এই বিষয়গুলো দেখে আমাদের যারা ফরেন কাউন্টার পার্টগুলো আছে সেই ব্যাঙ্কগুলো কিন্তু আমাদেরকে ছাড় দিচ্ছে না। অন্যদিকে যে মুডিস তারা আমাদেরকে ক্রেডিট রেটিংয়ে কমিয়ে দিয়েছে। তো এইভাবে সব দিক থেকে চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে আমাদের এফডিআর অবস্থা কিন্তু ভালো নয়। এখন এই যে নেট এফডিআই যেটা দেখতে পেলাম যে 1.5 বিলিয়নেরও কম, যেটা আগে মানে এটা ইনফ্লেটেড ফিগার ছিল বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, সেখানে তারা বলতো যে না $3 বিলিয়ন বেশি, সেটা অর্ধেকে কমে এলো। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো নিয়ে কিন্তু বেশ ব্যবসায়ীরা অনেকটা সংকটের মধ্যে আছেন। বাইরে যারা এফডিআই করতে আসবেন, জয়েন্ট ভেঞ্চার যারা আসবেন, তারাও চিন্তা করছেন যে না বাংলাদেশ একটা অস্থিতিশীল জায়গা, অন্যদিকে ডলারের দামটাও বেড়ে যাচ্ছে হঠাৎ করে। তো এবং এই বিভিন্ন দিক থেকে কিন্তু যারা সবাই মাসল ফ্লেক্স করছে, এইভাবে তো হয় না। এখন সরকার কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন, তারা সংস্কার কমিশনে বা টাস্ক ফোর্সে তারা বিভিন্ন জিনিস ওভারকাম করার চেষ্টা করছেন, কিন্তু অন্যদিকে যে যেভাবে পারে চাপ দিচ্ছে, এভাবে করে আসলে পরিস্থিতি একদম ঘোলাটে হয়ে যাচ্ছে। জি জনাব হেলাল, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে ছোট্ট করে যদি বলেন যে আসলে মানে এই সংকট মোকাবেলায় স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কি উদ্যোগ নেওয়া যেতে পারে? একটা তো হচ্ছে ব্যাংকাররা এবং ইকোনমিস্টরা বাংলাদেশ ব্যাংকের সাথে বসে কাজ করতে পারে। আরেকটা হলো যে ব্যবসায়ীরা যারা রিয়েলি ভুক্তভোগী, যারা মেইন প্লেয়ার মাঠে,
ওদের পার্টিসিপেশনটা দরকার। আর আমি মনে করি যে ওদের পার্টিসিপেশনটা তখনই হবে যখন ট্রেড বডিজরা অনেক স্ট্রং হবে। আমরা যেমন এখন চিন্তা করছি যে ব্যাংকের জন্য ব্যাংকিং কমিশন করা দরকার, আমার মনে হয় এই সরকার ট্রেড বডিজের জন্য ট্রেড কমিশন করা দরকার, এবং ট্রেড বডিজকে কীভাবে শক্ত করতে পারবে, অ্যান্ড ওরাই কিন্তু আইডিয়াস দিতে পারবে। এবং ওদের সাথে হাত মিলিয়ে ওদেরকে, এখন যেটা হচ্ছে যে এনবিআর ম্যাক্সিমাম ডিসিশন কিন্তু ট্রেড বডিজকে বাইরে রেখে করা হচ্ছে। কারণ আমি এক ট্রেড অ্যাসোসিয়েশন থেকে যে এনবিআরকে একটা কথা বলি, আরেকটা অ্যাসোসিয়েশন একই সেক্টরে অন্য কথা বলে, তো এটার অ্যাডভান্টেজ এনবিআর নেয়। তো এনবিআর থেকে আমরা কখনো কিছুই পাই না যা পাওয়ার দরকার। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে ডলারের দাম বেড়ে গেলে তার সরাসরি প্রভাব পড়ে নিত্যপণ্য সহ সার্বিক মূল্যস্ফীতিতে। ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া নিম্নবিত্ত থেকে শুরু করে নির্দিষ্ট আয়ের প্রায় সব শ্রেণীর মানুষও। সুতরাং ডলারের বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে হবে। এক্ষেত্রে যে প্রতিবন্ধকগুলোর কথা আজকের আলোচকরা তুলে ধরলেন তা আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশে বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থানের গতি ঠিক রাখতে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি এবং রপ্তানি প্রক্রিয়া নির্বিঘ্ন রাখার ব্যবস্থা করতে হবে। বাজারে বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে হবে। রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে। নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ডলার বা বৈদেশিক মুদ্রার বাজার নিয়ে যারা কারসাজি করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।